আচ্ছা, এই যে দেখো ডিফ্রাকশনের ম্যাথগুলো থাকবে এরকম। কি থাকবে? এই যে এরকম a second order spectrum formed at an angle of 38 degree when light falls normally on diffraction grating having 5400 lines per centimeter. Determine the wavelength of the light used. এখন আমরা এখানে দেখি এখানে কি কি জিনিস দেয়া আছে। এখানে বলা আছে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম। আচ্ছা আচ্ছা, তার আগে আমরা জানি ডিফ্রাকশনে একটাই ফর্মুলা আছে d sin θ = n ল্যামডা। তো এখান থেকে কি বের করতে বলছে আমার? ল্যামডাটা বের করতে বলছে। আচ্ছা, তো ল্যামডা বের করতে হলে আমাদের কি কি লাগবে? d লাগবে, থিটা লাগবে, n লাগবে। ওকে, তো আমরা একটু খুঁজে বের করি যে এগুলো আছে কিনা। তো ফার্স্টে কি বলছে? সেকেন্ড অর্ডার স্পেকট্রাম। তো তার মানে n এর মানটা আসলে বলে দেয়া আছে। n এর মান হচ্ছে 2। ওকে, সেকেন্ড অর্ডার স্পেকট্রাম ফর্মড এট অ্যান অ্যাঙ্গেল অফ 38 ডিগ্রি। তার মানে 38 থিটার মান ডিগ্রি যেহেতু আছে এটা হচ্ছে থিটা। ওকে, তারপর বলছে লাইট ফলস on diffraction grating having 5400 lines per centimeter. আচ্ছা, তো এখানে আমাদের কিছু জানতে হবে সেটা হচ্ছে ডিফ্রাকশন গ্রেটিং জিনিসটা কি। তো ডিফ্রাকশন গ্রেটিং জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস। একটা ছোট গ্লাস প্লেট ধরো, এরকম একটা ছোট গ্লাস প্লেট। ওই যে ই টাইপের যে গ্লাস প্লেট আছে না, ওই যে এই ব্লাড টেস্টের সময় যে ছোট ছোট গ্লাস প্লেটে কাজ করে না, ওই টাইপের ছোট ছোট গ্লাস প্লেট। এইরকম গ্লাস প্লেটের মধ্যে অনেকগুলা স্লিট করা থাকে এবং স্লিটগুলা কেমন থাকে? যে 5400 লাইনস পার সেন্টিমিটার। মানে ক্যান ইউ ইমাজিন 1 সেন্টিমিটারের মধ্যে 5400 ছিদ্র থাকে। তুমি নরমালি একটা গ্রেটিং হাতে নিলে কখনোই বুঝবা না যে সেটা এরকম। দেখে মনে হবে যে নরমাল একটা গ্লাস প্লেট এটা, কিন্তু সেটা হচ্ছে আসলে ডিফ্রাকশন গ্রেটিং, কারণ সেগুলোর মাঝখানে ছোট ছোট এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম এতগুলো ছিদ্র থাকে। মানে পার সেন্টিমিটারে এরকম, এটা তো আঁকাও সম্ভব না, পার সেন্টিমিটারে এরকম 5400 ছিদ্র থাকে। ওগুলা মাঝখান দিয়ে লাইট, যখন আমরা ওই লাইট এক্সপেরিমেন্ট করা হয়, ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করা হয়, তখন ওগুলার মাঝ দিয়ে হচ্ছে লাইট পাস করানো হয়। তো এখন আমরা ডি সমান সমান জানি হচ্ছে যে কোনো একটা স্লিটের উইথ। আচ্ছা, এখন একটা স্লিটের উইথ যদি আমরা বের করতে চাই কিভাবে করব? 1 সেন্টিমিটারে যদি 5400 স্লিট থাকে, তাহলে একটা স্লিটের উইথ কি হবে? 1/5400। 1/5400। সো ডি সমান সমান হচ্ছে 1/n বা 1/5400। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা এই ম্যাথে যখন করব তখন তো সবগুলো এসআই এককে নিয়ে যাব, তাই না? তো তার মানে যদি এসআই এককে নিয়ে যাইতে চাই তাহলে কিন্তু এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি একটু বলি তোমাদেরকে। দেখো, ডি সমান সমান 1/5400 সেন্টিমিটার। তো আমরা যদি সেন্টিমিটার না করে মিটারে নিতে চাই তখন কি করতে হবে বলো তো? 100 দিয়ে ভাগ করব। স্যার 10 দিয়ে গুণ করতে হবে স্যার। 10 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে। সেন্টিমিটার থেকে 4 4 কি না স্যার 2 হওয়ার কথা। 2 হবে। সরি স্যার, মানে 100 দিয়ে ভাগ দিব আর কি। মিলিমিটার হিসাব করতেছিলাম স্যার। হ্যাঁ, তো তোমাকে এখানে আমি যে জিনিসটা একটু বলে দিই সেটা হচ্ছে কি, ব্যাপারটা কি এই জিনিসটা একটু বোঝার জন্য, যে পার সেন্টিমিটারে যদি 5400 লাইন থাকে তাহলে পার মিটারে কি হবে? লাইন হচ্ছে আরো 100টা বেশি হবে, তাই না? মানে জি 100 স্যার। গুণ বেশি হবে আর কি। সো 540000 এরকম হবে। সো সেক্ষেত্রে এরকম হবে 1/540000। মানে অনেকের এটা মনে হইতে পারে যে সেন্টিমিটারে যা হবে মিটারে গেলে তো তার চেয়ে কমে যেতে পারে, মানে বাড়বে। সেক্ষেত্রে সে 54 লিখে ফেলতে পারে, কিন্তু 54 কিন্তু হবে না। সেন্টিমিটারে যা থাকবে মিটারে তার চাইতে বাড়বে। বেশি হবে। বেশি হবে। আচ্ছা, তো সেটা তারপর 100 দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই, ওটার তো সাথে নিচেটা গুণ হয়ে গেলে এটাই আসে মানটা। হ্যাঁ, তাই হবে, হ্যাঁ। আচ্ছা, সো এখান থেকে জাস্ট আমরা ডি এর মানটা যদি ইউজ করি তাহলে তো সিম্পলি ম্যাথটা হয়ে যাবে। এটা তো আশা করি আমাদের সবাই পারবো না? জি স্যার। ওকে।
সেকেন্ড ম্যাথ একই রকম ম্যাথ, যার কারণে করাও নাই, মানে একেবারে হুবহু এক। থার্ড ম্যাথটা একটু টেকনিক্যালি আছে। এখানে কি বলছে, sodium light is incident normally on a diffraction grating having 3000 lines per centimeter. What is the highest order of spectrum obtained with this grating? একটা সোডিয়াম লাইট ফেলছি আমি নরমালি, লম্বভাবে ফেলছি গ্রেটিং এর মধ্যে, আর যে গ্রেটিং এর 3000 লাইন্স পার সেন্টিমিটার আর কি ওই গ্রেটিং এর অবস্থা। বলছে কতগুলা ম্যাক্সিমাম অর্ডারে আমি স্পেকট্রাম পাইতে পারি। তো একইভাবে এখানে এন এর মান হচ্ছে 3000, সো টি এর মান হবে 1/n। তো এখান থেকে আমরা ইজিলি ই বের করে নিয়ে আসতে পারবো, টি এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। এখানে থিটার মান হবে কত, থিটার মান হবে 90 ডিগ্রি, কারণ একেবারে 0 থেকে 90 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলে সর্বোচ্চ কতগুলা হতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা, আর এখানে যেহেতু বলা আছে নরমালি, সো মানে দ্যাট মিন্স 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো এখানে আমাদের বের করতে হবে n এর মান, n সমান সমান d sin থিটা বাই ল্যামডা। ল্যামডার মান তো দেয়া আছে, সো এটা যদি বের করি তাহলে অ্যানসার আসছে কত আমার 5.66। তো তুমি যদি এখন 5.66 অ্যানসার দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে, মানে ফুল মার্কস তুমি পাবা না। কেন স্যার? কেন পাবা না আমি বলি, ধরো তোমাকে আমি একটা তোমাকে আমি বললাম যে এখানে আসো, তারপরে তোমাকে টাকা দিলাম আমি হচ্ছে 22 টাকা দিলাম, ঠিক আছে? 22 টাকা দিয়ে বললাম যে আচ্ছা তুমি আমার জন্য ম্যাটাডোর কলম নিয়ে আসো, যে কটা পারো। তুমি কটা আনবা? 5 টাকা স্যার হলে 4টা হবে। 4টা হবে, বাকি 2 টাকা দিয়ে কি আনতে পারবা? না স্যার। পারবা না। এই যেখানে যে গ্রেডিং হচ্ছে 5.66, ক্যালকুলেশনে 5.66, কিন্তু তার মানে কি 6 নাম্বার গ্রেডিংটা তো আর হবে না। স্যার তাহলে তো স্যার আমাদের এখানে 66% আছে, মানে পার্সেন্টেজটা স্যার 50% অ্যাবভ। তাহলে স্যার 50% অ্যাবভ জিনিসটাকে বাদ দিতে পারবো স্যার? এখন তো তাই দিতে হবে। ধরো তোমার কাছে যদি 24 টাকাও থাকে তুমি কি আরেকটা স্যার কম দিতে পারবা? তাহলে স্যার পুরা করে দেই স্যার, 6 করে দিই স্যার, তাহলে তো হয় স্যার। আমি তো সেই বললাম যে ধরো তোমার কাছে, তোমার আমি যদি 24 টাকা দেই, তুমি কি 5টা কলম আনতে পারবা? না স্যার। স্যার দোকানদার তো দিবে না তোমাকে। স্যার এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলোতে তো আবার স্যার ভেজাল হয় তাইলে স্যার, মানে এই জিনিস তো মনে থাকে না, ছোট ছোট জিনিসগুলো। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা একটু বুঝতে হবে যে কোথায় হচ্ছে দেয়া যাবে আর কোথায় দেয়া যাবে না, ঠিক আছে? আর এটা তো অর্ডারের ক্ষেত্রে তাহলে স্যার 100% মানে আমাদের রাউন্ড ফিগারটাই দিতে হবে। রাউন্ড ফিগার ইউজ করতে হবে। এই ম্যাথে এই জিনিসটাই ম্যাক্সিমাম ভুল করে। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ বলা আছে, বলছে ব্লু লাইট অফ ওয়েভলেন্থ 480 ন্যানোমিটার illuminates the diffraction grating. The second order image is formed at an angle of 30 degree from the central image. How many lines in a centimeter of the grating have been ruled out? That means এখানে actually n এর মানটা বের করতে বলেছে। তো n এর মান বের করতে হলে কি করতে হবে? d sin থিটা সমান n ল্যামডা, d equal to 1/n। d সমান 1/n, তাহলে n সমান কি হবে? sin থিটা বাই n ল্যামডা। তো এখানে থিটার মান দেয়া আছে 30 ডিগ্রি, ল্যামডার মান দেয়া আছে 480, তারপর n এর মান দেয়া আছে 2, সো বের করে ফেললে হয়ে যাবে। আর n এর মান কি হবে? অবশ্যই কিন্তু পার সেন্টিমিটার হবে, তাই না? জি স্যার। জিনিসটা হচ্ছে এরকম যে ওই যে ওই রকম যে প্রতি পিস কলমের দাম 5 টাকা, এটা ওই রকম যে প্রতি সেন্টিমিটার এতগুলা, তো সেখানে আমাদের অবশ্যই পার সেন্টিমিটার ইউজ করতে হবে, সেন্টিমিটার ইউজ করা যাবে না, ঠিক আছে? সেটা তো একক দৈর্ঘ্য রেখার সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আমরা আমাদের এই ইসের ডিফ্রাকশনে এই কটা ম্যাথই আছে, আর কোনো ম্যাথ নাই। এই টাইপের ম্যাথ যদি আমরা করতে পারি বা বুঝি তাহলে ডিফ্রাকশনে যে কোনো ম্যাথ আমরা করতে পারবো।
একটু 1 নম্বর ম্যাথটা একটু যাবেন প্লিজ স্যার। ওকে, হ্যালো স্যার। আমরা তাহলে একটু ইসের দিকে যাই, নতুন টপিকে যাই, সেটা হচ্ছে পোলারাইজেশন, বা এটা বাংলা হচ্ছে পোলারায়ন। তো আমরা নরমালি জানি লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে লাইটের মধ্যে কি কি জিনিস থাকে? স্যার মেহেদি একটু 1 নাম্বার ম্যাথটায় যেতে বলতেছিল। আচ্ছা, আমি শুনি নাই। 1 নাম্বার বলতে কি একেবারে 1 নাম্বার? জি স্যার, একেবারে 1 নম্বরটা স্যার। এই যে এটা হ্যাঁ স্যার, নাকি স্যার এইখানে ডিফ্রাকশনে 1 নাম্বার? 1 নম্বরটা স্যার, এখানে 1 নম্বরটা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার, স্যার থিটা স্যার উপরে স্যার মান দেওয়া আছে স্যার 380 ডিগ্রি স্যার, স্যার নিচে দেওয়া আছে শুধু 38 ডিগ্রি স্যার। এটা কি স্যার? 380 না, আসলে এখানে 3h এর পর একটা আছে ও পয়েন্ট আচ্ছা আছে। স্যার, আমি দেখতে পাচ্ছি না, এই জন্য কিন্তু প্রশ্নটা করলাম। আচ্ছা স্যার, এটুকুই। ঠিক আছে। হ্যাঁ স্যার, এটুকুই, আর কিছু না। আচ্ছা, তো লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখানে কি কি জিনিস থাকে, যে ইলেকট্রিক ফিল্ড থাকে আর ম্যাগনেটিক ফিল্ড থাকে, এই দুটো জিনিস একই সাথে অসিলেট করে। তো এগুলা এক এক ডিরেকশনে অসিলেট করে, আর এই জিনিসটা ভাইব্রেট করে হচ্ছে বা প্রপাগেট করে আরেকটা লাইন, আরেকটা ডিরেকশনে। ঠিক আছে, মানে আমরা তো 3 ধরনের ডিরেকশন জানি, এক্স ওয়াই জেড। তো আমরা যদি ধরি যে এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড, ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড, আর তাহলে কি হবে, জেড অ্যাক্সিস বরাবর এই ডিরেকশন। ডিরেকশন হবে। ঠিক আছে, পুরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রপাগেট করে, এবং এটা প্রপাগেট করে এরকম, এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে উপরের বরাবর এরকম, আর এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। এরকম দুইটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে, যে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সামনের দিকে প্রপাগেট করে। আচ্ছা, তার মানে লাইট হচ্ছে এমন একটা জিনিস, এবং আমরা জানিও লাইট হচ্ছে এমন একটা জিনিস, সেটা যদি আমি কোথাও রাখি কি হয়, চারদিকে ছড়া যায় না? জি স্যার, সবদিকে সরানো। তার মানে লাইটের প্রপাগেশন হচ্ছে অল ডিরেকশন, ইন অল ডিরেকশন, বা সব প্লেনে হচ্ছে লাইট প্রপাগেট করে। তো আমরা যদি এখন এইরকম কোনো কাজ করতে পারি, যে একটা পোলারাইজিং ফিল্টার, একটা ফিল্টার ইউজ করলাম বা সামথিং কিছু একটা ইউজ করলাম, ইউজ করে এই যে লাইটের যে প্রপাগেশন বিভিন্ন ডিরেকশনে, সেটাকে আমি যে কোনো একটা ডিরেকশনে লিমিটেড করে ফেললাম, এই কাজ যদি করতে পারি, এটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। মানে ধরো তুমি এক পাশ থেকে অনেক অনেক লাইট ফেলতেছো, কিন্তু মাঝখানে তুমি একটা পর্দা দিছো, কিন্তু পর্দার মাঝখানে কি করছো, ছোট্ট একটা ছিদ্র করছো বলছে, লম্ব বরাবর ছিদ্র করছো, এরকম এরকম লম্ব বরাবর ছিদ্র করছো। ওই পাশে যে লাইটটা যাবে, সেই লাইটটা কেমন, এরকম লম্ব হবে না? মানে পর্দার এই পাশ থেকে ওই পাশে লাইট যখন যাবে, তখন লম্ব বরাবর যাবে না? জি স্যার। আচ্ছা, তো পোলারাইজেশন কিছুটা হচ্ছে ওই রকম, যে এক ধরনের পোলারাইজিং ফিল্টার আছে, সেই ফিল্টারের মধ্য দিয়ে যদি আমি লাইট পাস করি, লাইটের এই যে চার দিকের যে ছিল, মানে চার দিক বরাবর যে ডিরেকশন ছিল, সেই ডিরেকশনটা যে কোনো এক দিক বরাবর কনফাইন্ড হয়ে যায়, লিমিটেড হয়ে যায়। তো এটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজেশন অফ লাইট, যে লাইট আগে বিভিন্ন প্লেনে ভাইব্রেট করতো, এখন সেই ভাইব্রেশনটা আমি একটা পার্টিকুলার প্লেনে সীমাবদ্ধ করে ফেললাম। তো এই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট বা পোলারায়ন। স্যার এক্ষেত্রে কি তরঙ্গ একটা হবে? হ্যাঁ বলো। এক্ষেত্রে কি স্যার একটা তরঙ্গ হবে শুধুমাত্র? না না, সেক্ষেত্রে ওই পোলারাইজ লাইটের মধ্যেও হচ্ছে সবই থাকবে, ইলেকট্রিক ফিল্ডও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, কিন্তু তাদের ভাইব্রেশন যেটা, সেটা যে কোনো এক দিকে হয়ে যাবে, মানে বিভিন্ন দিকে ভাইব্রেট করতে পারবে না। আচ্ছা, তো এটা সুবিধা কি, এটা কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে কেমন, যেমন আমি তোমাকে কিছু ছবি দেখাই। ধরো আমি যদি নর্মাল কোনো ক্যামেরা ইউজ করি,
সেই ক্যামেরাতে ছবিগুলো যদি এরকম আসে, ধরো এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, কিন্তু আমি যদি একটা পোলারয়েড ক্যামেরা ইউজ করি তখন আমার ছবিগুলো দেখো কত ভালো আসতেছে। পোলারয়েড ক্যামেরা নর্মালি যেটা হয়, স্যার ছবির মনে হচ্ছে নয়েজ, একটা এনডি ফিল্টার সামনে দিয়ে দিছে। হ্যাঁ, ছবির নয়েজ টয়েজ এগুলো হচ্ছে রিডিউস করে দেয়। তারপরে এই যে দেখো পোলারাইজ লেন্স ইউজ করা হয় যদি, রিফ্লেকশনকে রিডিউস করে। এটা হচ্ছে নর্মাল ক্যামেরার ছবি, এটা হচ্ছে পোলারাইজ লেন্সের ছবি। তো এইগুলো হচ্ছে সুবিধা, ঠিক আছে। আচ্ছা, পোলারাইজেশন নিয়ে কিছু জিনিস আমাদের জানতে হবে, যেমন আনপোলারাইজ লাইট। এটা কি? আনপোলারাইজ লাইট বা অর্ডিনারি লাইট মানে হচ্ছে সেই লাইট যেগুলো হচ্ছে সব ডিরেকশনে ভাইব্রেট করতে পারে ইকুয়াল অ্যামপ্লিটিউডে, সেগুলোকে আমরা বলি আনপোলারাইজ লাইট। যেখানে একটা ছবি দেখানো হচ্ছে যে এটা হচ্ছে একটা আনপোলারাইজ লাইট, তার ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে এই দিকে, কিন্তু আর তার ভাইব্রেশন হচ্ছে সব দিক বরাবর সে ভাইব্রেট করে। এটা হচ্ছে আনপোলারাইজ লাইট। পোলারাইজ লাইট কি? যে যাদের ভাইব্রেশন কি হবে, যে কোনো একটা নির্দিষ্ট প্লেনে হবে, একটা পার্টিকুলার একটা প্লেনে ভাইব্রেশন হবে, সেটাকে আমরা বলি পোলারাইজ লাইট। যেখানে আনপোলারাইজ লাইট ছিল, একটা পোলারাইজিং ফিল্টার দিয়ে পাস করার সময় তাদের ডিরেকশন যে কোনো একটা প্লেনে হয়ে গেল, তো এটাকে আমরা বলি পোলারাইজ লাইট। আচ্ছা, প্লেন অফ ভাইব্রেশন। প্লেন অফ ভাইব্রেশন কি? এই যে প্লেন বরাবর হচ্ছে আমার এই লাইটটা ভাইব্রেট করতেছে, সেই প্লেনটাকে আমি বলবো প্লেন অফ ভাইব্রেশন, ঠিক আছে। আমি যদি নিচে একটা ছবি দেয়া আছে, যে এই বরাবর প্লেনটা ভাইব্রেট করতেছিল, এই পাশে অর্ডিনারি লাইট ছিল, আমি মাঝখানে একটা টুরমালিন ক্রিস্টাল দিলাম। টুরমালিন ক্রিস্টাল হচ্ছে এমন একটা ক্রিস্টাল যে ক্রিস্টালটা কি করে, লাইটকে পোলারাইজ করতে পারে। তো টুরমালিন ক্রিস্টালের মধ্য দিয়ে আমি লাইট পাস করাইলাম, ওর পাশে লাইটটা একটা প্লেনে ভাইব্রেট করা শুরু করলো। তো যে প্লেনে ভাইব্রেট করতেছে সেটাকে আমরা বলি প্লেন অফ ভাইব্রেশন। আচ্ছা, সেটা তো প্রিজম না? হ্যাঁ, না প্রিজম মানে তুমি এক স্যার আগে একটু পড়ছিলাম প্রিজমের মধ্যে দিয়ে লাইট পাস করলে একদিক থেকে যায়। না না না, মানে এটা প্রিজম না, ঠিক, এটা হচ্ছে একটা ক্রিস্টাল। তুমি এটা দেখছো কিনা কখনো আমি জানি না। স্যার শেপটা কি আকারে, মানে হেক্সাগোনাল আকারে দেখতেছি। হ্যাঁ, হেক্সাগোনাল টাইপের শেপ, কিন্তু এটা না আর কি। শেপ তো আসলে যে কোনো শেপ দেওয়া যায়, কিন্তু টুরমালিন ক্রিস্টাল এখানে এটা হচ্ছে, সরি, ক্রিস্টাল সিস্টেম হচ্ছে ট্রাইগোনাল টাইপের। একটু নিচে দেখে নিতে পারো, ঠিক আছে, দেখতে কেমন। কিন্তু এটা প্রিজম না, না প্রিজমের ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা বলি ডিসপারশন, লাইটের ডিসপারশন হয়। প্রিজমে তো কখনো স্ট্রেট লাইন বরাবর প্রতিসরণ হবে না। প্রিজম প্রিজমে যদি আপতিত রশ্মি তো কখনো প্রতিসরিত রশ্মি সমান হবে না। মানে স্ট্রেট লাইন বরাবর যে দেখা যাচ্ছে সেই জিনিসটা তো কখনো সমান হবে না, কারণ বেঁকে যাবে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে। বেঁকে যাবে, হ্যাঁ। না, প্রিজমের ক্ষেত্রে যেটা হয় যে ওই যে প্রিজমে লাইট তো ডিসপার্স হয়ে যায়, তো নর্মাল লাইট ফেললে সেখান থেকে ওই যারা 7টা রং বের হয়ে আসে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর যদি আমরা যখন টুরমালিন ক্রিস্টাল দেই বা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লবণের কোনো একটা দ্রবণ দেই, বা হচ্ছে সুগারের দ্রবণ দেই, তারপর কোয়ার্টাস দেই, তারপরে এই টাইপের কিছু আছে পোলারাইজিং, কিছু জিনিস আছে যেগুলো পোলারাইজিং ফিল্টার হিসেবে কাজ করে। তো আমরা সামনে গেলে আরো দেখতে পারবো সবার নাম। আচ্ছা, তো দেখো এখানে যে প্লেনে ভাইব্রেট করতেছিল সেটাকে আমরা বললাম প্লেন অফ ভাইব্রেশন। আর এই প্লেন অফ ভাইব্রেশন বরাবর আরেকটা লম্ব বরাবর আরেকটা প্লেন আছে না এখানে,
মানে প্লেন অফ ভাইব্রেশন একটু ইমাজিন করো যে এই বরাবর লম্ব বরাবর যদি একটা প্লেন থাকে, সেটাকে আমি যদি প্লেন অফ ভাইব্রেশন বলি, আমাদের এই স্কিন বরাবর যদি একটা প্লেনকে আমরা প্লেন অফ ভাইব্রেশন বলি, তাহলে স্কিনের সাথে লম্ব বরাবর আরেকটা প্লেন যদি আমরা চিন্তা করি, সেটা হবে প্লেন অফ পোলারাইজেশন। স্যার একটু ড্র করে দেখেন স্যার, বুঝতে পারতেছি না। না, এটা তো আসলে 3D ফিগার ড্র করাটা একটু কষ্ট হবে। মানে ধরো এই বরাবর আমাদের প্লেনটা, সেটাকে আমরা বললাম প্লেন অফ পোলারাইজেশন। আর আমি চাইলে এই বরাবর আরেকটা প্লেন আঁকতে পারবো না? স্যার জি স্যার, পারা যাবে। ঠিক আছে, ওইটা হবে আমাদের প্লেন অফ পোলারাইজেশন। মানে ব্যাপারটা হচ্ছে যে, আহ, তুমি যদি তোমার হাতটা ধরো, যে কোনো একটা হাত ধরলা, সেই হাত বরাবর তুমি আরেকটা হাত, মানে এটা কিভাবে বোঝাবো, আচ্ছা, এটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে তোমার প্লেন অফ ভাইব্রেশন। আর এই যে ইএফ জি এইচ, এই যে প্লেনটা, এই প্লেনটা কি তুমি ছবি থেকে কি একটু বুঝতে পারতেছো না যে এই প্লেনটা কেমন? জি স্যার। এই প্লেনটা হচ্ছে ওই প্লেনের সাথে লম্ব বরাবর, মানে তোমার, তলে অবস্থিত আছে। হ্যাঁ, তোমার দিকে আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্লেন অফ পোলারাইজেশন। তো এই যে এই মানে 3D এই জিনিসগুলো, তো যেহেতু মানে আমরা 2D জায়গার মধ্যে 3D জিনিস করছি, তো এই জিনিসগুলো একটু ইমাজিন করতে হবে যে জিনিসগুলো কেমন। আচ্ছা, সো প্লেন অফ ভাইব্রেশন হচ্ছে কোনটা? দ্য প্লেন in which the particles of the light vibrate is called plane of vibration. আর plane of polarization হচ্ছে the plane which exists normal to the plane of vibration is called the plane of polarization. আচ্ছা, পোলারাইজেশন অ্যাকচুয়ালি তিন ধরনের: লিনিয়ার পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন আর ইলেকট্রিক্যাল পোলারাইজেশন। এই তিন টাইপের পোলারাইজেশন হয়। তো এটা নিয়ে আমরা ডিটেল খুব বেশি পড়বো না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে পোলারাইজড লাইট তৈরি করা যায়। রাইট ডাউন দ্য অপটিক্যাল প্রসেসেস, কি কি অপটিক্যাল প্রসেস আছে যার মাধ্যমে লিনিয়ার পোলারাইজড লাইট ক্যান বি প্রডিউসড, কিভাবে লিনিয়ারলি পোলারাইজড লাইট প্রডিউস করা যায়। তো পাঁচটা অপটিক্যাল ফেনোমেনা আছে। একটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং, সিলেক্টিভ অ্যাবজর্পশন, বা হচ্ছে ডাবল রিফ্রাকশন। এই পাঁচটা প্রসেসের মাধ্যমে লিনিয়ারলি পোলারাইজড লাইট তৈরি করা যায়, ঠিক আছে। তো ফার্স্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, ব্রুস্টার্স ল। তো ব্রুস্টার্স ল হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা দেখবো কি রিফ্লেকশন এবং রিফ্রাকশন, এই দুটো প্রসেস ইউজ করে লাইটকে পোলারাইজ করা যায়। তো তোমরা সবাই জানো জিনিসটা কি, যে এখান থেকে যদি একটা আনপোলারাইজ লাইটকে যদি আমি এখানে ফেলি, তখন কি হবে? তখন একটা লাইট যখন আমরা মানে একটা হালকা মাধ্যম থেকে একটা লাইট যখন একটা ঘন মাধ্যমের দিকে যাইতে থাকবে বা একটা বিদ্যুৎ তলে পড়বে, তখন অ্যাকচুয়ালি লাইটের তিন ধরনের ঘটনাই ঘটে। সেখানে কিছু লাইট হচ্ছে রিফ্লেক্ট হয়, কিছু পরিমাণ লাইট রিফ্রাক্ট হয় মানে প্রতিসরিত হয়, আর কিছু পরিমাণ লাইট শোষিত হয়। তো আমরা ওই রিফ্লেক্টেড লাইট আর রিফ্রাক্টেড লাইট নিয়ে কাজ করব। বললাম যে এখান থেকে আমি কিছু লাইট ফেললাম, সেই লাইটটা এখানে পড়লো, পড়ার পরে সেখান থেকে কিছু পরিমাণ লাইট রিফ্লেক্ট হয়ে গেল, আর কিছু পরিমাণ লাইট রিফ্রাক্ট হয়ে গেল, মানে কিছু হচ্ছে প্রতিফলিত হইলো, কিছু প্রতিসরিত হইলো। তাইলে আমরা একটা আপতিত রশ্মি পাবো, একটা প্রতিফলিত রশ্মি পাবো, একটা প্রতিসরিত রশ্মি পাবো। এখন আমরা যদি আপতিত রশ্মির যে কোণে পড়তেছে এই কোণটাকে একটু পরিবর্তন করি, তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখব যে আমার পোলারাইজেশনের পরিমাণটা ম্যাক্সিমাম হয়েছে, ঠিক আছে। আমরা যদি বিভিন্ন অ্যাঙ্গেলে ফেলে ফেলে দেখি, তাহলে দেখবো একটা অ্যাঙ্গেলে পড়লে আমাদের পোলারাইজেশনটা ম্যাক্সিমাম হয়। তো যে অ্যাঙ্গেলে পড়লে পোলারাইজেশন হয় ম্যাক্সিমাম, সেই অ্যাঙ্গেলকে আমরা বলি পোলারাইজিং অ্যাঙ্গেল। তার মানে আমরা আপতিত রশ্মিকে যদি পোলারাইজিং অ্যাঙ্গেলে ফেলি, তাহলে আমার পোলারাইজেশনটা ম্যাক্সিমাম হয়। কিন্তু অন্য অ্যাঙ্গেলে যদি আমি ফেলি, তাহলে কিন্তু পোলারাইজেশন হবে, কিন্তু তখন ম্যাক্সিমাম হবে না। এই কথাটা একটু মনে রাখো, এগুলা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করি আমি।
আরেকবার বলবেন কথাটা? আমি যেটা বলছি সেটা হচ্ছে পোলারাইজিং অ্যাঙ্গেল হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে আমরা আপতিত রশ্মিকে ফেললে লাইট পোলারাইজড হয়, ম্যাক্সিমাম পোলারাইজড হয়। কিন্তু পোলারাইজিং অ্যাঙ্গেল ছাড়াও অন্য কোনো অ্যাঙ্গেলেও যদি আমি লাইটকে ফেলি সেক্ষেত্রেও লাইট পোলারাইজড হবে, কিন্তু ম্যাক্সিমাম হবে না। আচ্ছা, এবং যখন ম্যাক্সিমাম পোলারাইজেশন হবে তখন আরেকটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি, এই যে রিফ্লেক্টেড রে আর রিফ্রাক্টেড রে, এই দুইটা রে 90 ডিগ্রি কোণে থাকে। ঠিক আছে, মানে যখন আমি পোলারাইজিং অ্যাঙ্গেলে লাইটটাকে ফেলবো তখন আমার ম্যাক্সিমাম পোলারাইজেশন হবে, এবং ম্যাক্সিমাম পোলারাইজেশনের সময় প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি এই দুইটা জিনিস 90 ডিগ্রি কোণে থাকবে। ওকে, তাহলে যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এখানে যেটা লেখা আছে দিস ইজ 90 ডিগ্রি কোণ। ওকে, এখন আমাকে বলো আপতিত রশ্মি যে কোণে পড়বে প্রতিফলিত রশ্মির কোণ কি হবে? সেই কোণ বরাবর সেম কোণ হবে। ওকে, আর এখানে যেটা প্রতিসরিত রশ্মি সেটা হবে আর। তাহলে আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 180। 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কি কি আছে? আই প্লাস আর প্লাস 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে আই প্লাস আর সমান সমান কত ডিগ্রি? 90। 90 ডিগ্রি। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা যদি নিচে যাই যে আই প্লাস আর সমান সমান 90 ডিগ্রি, তাহলে আর সমান সমান কি হবে? 90 মাইনাস 1। 90 minus I. ওকে, 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 তাহলে অ্যাকর্ডিং টু স্নেলস ল আমরা কি জানি? সাইন আই বাই সাইন আর সমান সমান কি হবে? মিউ টু mu2 by বা mu1. মিউ, একই মিউ। কথা। জি। মিউ টু বাই মিউ ওয়ান মানে কি? অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দিস রিফ্লেক্টিং সারফেস এন্ড দ্য সারাউন্ডিং মিডিয়াম। এটাও বলতে পারি, বা সিম্পলি আমরা মিউ বলে দিতে পারি যে মিউ। স্যার mu2 বলতে এখানে কি বোঝানো হচ্ছে? প্রতিসরাঙ্ক। মিউ টু হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে তোমার ওই সারফেসে। আর মিউ ওয়ান কে বলা হচ্ছে যে প্রতিসরাঙ্ক আশেপাশে মিডিয়ামে। মেইনলি স্যার ধ্রুব সংখ্যা না? হ্যাঁ, দুইটাই ধ্রুব সংখ্যা, দুইটাকে আমরা ভাগ করলে আরেকটা ধ্রুব সংখ্যা পাবো, সেটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে মিউ, যেটা হচ্ছে ওই সারফেসের প্রতিসরাঙ্ক, একই কথা। স্যার ম্যাথের মধ্যে কি ওটার মান দেওয়া থাকবে? হ্যাঁ, ম্যাথের মধ্যে মান দেওয়া থাকবে। আচ্ছা, সো সাইন আই বাই সাইন আর সমান সমান মিউ টু বাই মিউ ওয়ান বা সিম্পলি মিউ। তাহলে সাইন আই এর মান হচ্ছে সাইন আই, আর সাইন আর এর মান কি? 90 ডিগ্রি মাইনাস আই। I. আচ্ছা, এখন আমাকে বলো সাইন 90 ডিগ্রি মাইনাস আই সেটা কোন কোঅর্ডিনেটে যাবে? স্যার ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে। সেটা ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে, তার মানে পজিটিভ, তাই তো? জি স্যার। ওকে, যেহেতু 90 ডিগ্রি তাহলে কি হবে? কস হয়ে যাবে। 90 ডিগ্রি তার মানে হচ্ছে কজ হয়ে যাবে। কজ কখন হয়? 90 ডিগ্রি মাইনাস মানে থিটা। স্যার বেজোর সংখ্যা থাকলে স্যার বেজোর সংখ্যা হলে cos হয়ে যায়। আচ্ছা, 90 বেজোড় গুণিতক হলে সেটা কজ হয়ে যায়। সো sin 90 ডিগ্রি মাইনাস আই মানে হচ্ছে cos i। sin i বাই cos i কি হবে? tan i। tan i। tan i। tan i সমান সমান মিউ টু বাই মিউ ওয়ান বা মিউ। আইটা আসলে কি? আইটা হচ্ছে আমার আপতন কোণ। কোণ। আপতন কোণ যেহেতু আমার ম্যাক্সিমাম পোলারাইজেশন, সো আপতন কোণকে আমরা কি বলতে পারি? পোলারাইজিং কোণ বা পোলারাইজিং অ্যাঙ্গেল। পোলারাইজিং অ্যাঙ্গেল। সাইন আই ইউজ না করে আমরা এখন থেকে সাইন থিটা বি ইউজ করতে পারি, যেটা হচ্ছে পোলারাইজিং অ্যাঙ্গেল বা ব্রুস্টার্স অ্যাঙ্গেল। সো তাইলে আমাদের কি হবে যে tan থিটা বি সমান সমান মিউ টু বাই মিউ ওয়ান বা tan থিটা বি সমান সমান মিউ, এটাই তো? জি স্যার। এখানে দেখো ওই যে কথা আবার বলা আছে, লাইট রিফ্লেক্টেড ফ্রম এনি অ্যাঙ্গেল আদার দ্যান ব্রুস্টার অ্যাঙ্গেল ইজ পার্শিয়ালি পোলারাইজড, এটা আমি বলতেছিলাম। আচ্ছা, সো ব্রুস্টার্স ল উনি আসলে যে কথাটা বলছেন, উনি আসলে এই যে আমরা যেটা প্রমাণ করলাম এটাই বলছেন, মানে উনি এই জিনিসটা প্রমাণ করছেন। উনি বলছেন যে the tangent of the angle at which polarization is obtained by reflection is numerically equal to the refractive index of the medium. উনি বলছেন যে the tangent of the angle at which the polarization is obtained, মানে যে অ্যাঙ্গেলে আমরা পোলারাইজেশনটা পাচ্ছি সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট সেটা কি হবে?
এটা ম্যাক্সিমাম। হবে ইজ ইকুয়াল টু দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম, ওই Medium. মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো মিউ ইজ ইকুয়াল টু tan থিটা পি বা tan থিটা বি, যেটাই লিখো এটা কোনো সমস্যা নেই। সো এটাই হচ্ছে আমাদের ব্রুস্টার্স অ্যাঙ্গেল, ব্রুস্টার্স ল। হ্যাঁ আচ্ছা, কেউ কি কিছু বললো? না স্যার, Okay. হয়তো বাসাতে। এখন আমাকে বলো তো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বলো? মনে নাই? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এটাকে আলোকীয় ঘনত্ব বলা হয়, অনেক অপটিক্যাল ডেনসিটি বলা হয়, জানি মানে কোন একটা মিডিয়ামে লাইট কত ভেলোসিটিতে ওই মিডিয়াম দিয়ে চলাচল করবে, ট্রাভেল করবে, সেটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আরেকটা ল আছে, সেটার নাম হচ্ছে মেলাস ল। মেলাস ল এর কাজটা কি? মেলাস ল এর কাজটা হচ্ছে এরকম যে আমরা ধরো একটা লাইটকে পোলারাইজ লাইট বানাইলাম। তো পোলারাইজ লাইট বানানোর পরে সেই লাইটে একটা ইন্টেন্সিটি আসবে। তো আমি চাচ্ছি যে ওই লাইটের ইন্টেন্সিটিটা কমাইতে বা বাড়াইতে, তখন কি করব? তখন বিজ্ঞানী মেলাস উনি যে জিনিসটা করে দিয়েছেন সেই কাজ করলে আমরা করতে পারবো, মানে ওই লাইটের ইন্টেন্সিটিটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। জিনিসটা কেমন? যে ধরো এই পাশে আমার একটা আছে, লাইট আছে, আনপোলারাইজ লাইট। সেই আনপোলারাইজ লাইটকে আমি একটা পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিলাম, যেটার নাম হচ্ছে আমরা বললাম পোলারাইজার। তো পোলারাইজারের মধ্যে আমি যখন দিব তখন লাইটের পাশে কি হবে? পোলারাইজড হবে। পোলারাইজড হওয়ার পরে এইখানে লাইটের একটা ইন্টেন্সিটি আমরা পাবো, সেই ইন্টেন্সিটিকে আমরা বললাম ই নট। তো আমাদের কাজ হচ্ছে ই নট এর মান কমানো বা বাড়ানো, মানে এই ইন্টেন্সিটিটাকে কমানো বা বাড়ানো। এখানে যে ইন্টেন্সিটি লাইটটা আসবে সেটা কি? পোলারাইজ লাইট। সেই পোলারাইজ লাইটটাকে আমি আরেকটা পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিলাম, যেটা দিয়ে আমি হচ্ছে যে ইন্টেন্সিটি কমাবো বা বাড়াবো। ঠিক আছে? সো ইন্টেন্সিটি যেহেতু কমাবো বা বাড়াবো, এই জন্য ওই লাইটটার নাম দিলাম আমরা অ্যানালাইজার। এখন জিনিসটা কাজ করে কিভাবে দেখো, যে পোলারাইজারে একটা ট্রান্সমিশন অ্যাক্সিস আছে না, এই বরাবর পোলারাইজারে একটা ট্রান্সমিশন অ্যাক্সিস আছে, অ্যানালাইজারের একটা ট্রান্সমিশন অ্যাক্সিস আছে। তো এই দুইটা অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে আমার এই ইন্টেন্সিটি কমবে বা বাড়বে। যদি এই দুইটা অ্যাক্সিস সেম হয় তাহলে হবে একরকম, আর যদি সেম না হয় তাহলে হবে একরকম। দেখো স্বাভাবিকভাবেই ধরো আমি যদি এটাকে একটা ছিদ্র চিন্তা করি, যে এই দিকটা লাইট গেল, সেই লাইটটা পোলারাইজড হলো, তো ওই ছিদ্রটা যদি সেম সেম থাকে তাহলে কি হবে? ওই ম্যাক্সিমাম লাইট এই দিকটা পাস হয়ে যাবে। আর যদি ওই ছিদ্রটা ওই রকম শেপ না থাকে, অন্যরকম ভাবে থাকে, অন্যরকম ডিরেকশনে থাকে, তাহলে কি সম্পূর্ণ আলো ওই দিক দিয়ে পাস করতে পারবে? না স্যার। পারবে না। তো ব্যাপারটা হচ্ছে ওই রকম, মানে অ্যানালজিক্যাল ব্যাপারটা আর কি, ওই রকম টাইপের। তো বিজ্ঞানী মেলাস উনি যেটা বলছেন যে when completely polarized light is incident on an analyzer, যখন একেবারে সম্পূর্ণ প্লেন পোলারাইজ লাইট অ্যানালাইজারের উপর পড়বে, তখন ইটস ইন্টেন্সিটি, মানে এই পাশে আসার পরে যে ইন্টেন্সিটিটা হবে, ইটস ইন্টেন্সিটি ট্রান্সমিটেড বাই দ্য অ্যানালাইজার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কোসাইন বিটুইন দ্য অ্যাঙ্গেল of the transmission axis of the analyzer and polarizer. মানে এই পোলারাইজার আর অ্যানালাইজারের যে ট্রান্সমিশন অ্যাক্সিস, এই দুইটা ট্রান্সমিশন অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল, সেটার কোসাইনের স্কোয়ারের উপর ডিপেন্ড করবে ইন্টেন্সিটি। আমরা কজ এর মান কি জানি? কজ এর মান ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে 1 আর সর্বনিম্ন হচ্ছে 0, মানে -1ও হয় যদিও, কিন্তু সেটা আমরা আপাতত ধরতেছি না, 0 আর 1। তো কস থিটার মান যখন কি হবে 0 ডিগ্রি হয় তখন তার মান হচ্ছে সর্বোচ্চ, আর যখন 90 ডিগ্রি হয় তখন মান হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, তার মানে এই ট্রান্সমিশন অ্যাক্সিস আর এই পোলারাইজারের অ্যাক্সিস আর অ্যানালাইজারের অ্যাক্সিস যদি সেম ডিরেকশনে থাকে, তাহলে তাদের মধ্যে যে কোণ হবে সেটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি যদি হয় তাহলে আমরা বুঝতে পারি যে সেখানে এই পোলারাইজ লাইটটা পুরোপুরি এই দিক দিয়ে পাস করবে এবং এই পাশে আমি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম পাবো।
আর যদি আমি অ্যাঙ্গেলটা আস্তে আস্তে চেঞ্জ করা শুরু করি, মানে অ্যাঙ্গেলটা বাড়ানো শুরু করি, তখন দেখা যাবে যে এই লাইটের ইন্টেন্সিটি কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে লাইটের ইন্টেন্সিটি 0 হয়ে যেতে পারে যখন যদি আমি 90 ডিগ্রি বরাবর রাখি। তো এটা কি হবে, E1 is proportional to cos স্কয়ার থিটা। স্কয়ারকে যদি আমি সরাই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে যে E1 সমান সমান E cos স্কয়ার থিটা, যেখানে E হচ্ছে কি এই পোলারাইজারে পাস হওয়ার পরে লাইটের যে ইন্টেন্সিটি সেটা, এখানকার ইন্টেন্সিটি হচ্ছে E আর এখানকার ইন্টেন্সিটি হচ্ছে E1। এটাকে তোমরা I বা I1 ও ইউজ করতে পারবে, একই কথা। তো এটাই হচ্ছে ম্যালাসের ল অফ পোলারাইজেশন। তো আমি তোমাদেরকে একটু পোলারাইজার বা অ্যানালাইজার এই টাইপের একটা দুটো ভিডিও আছে আমার কাছে, আমি একটু স্যার দেখাই। কসের মান যদি -1 হয় সেক্ষেত্রে তো ম্যাক্সিমামই হবে। কজের মান আসলে মাইনাস যদি হয়, মানে তুমি যদি চিন্তা করো যে কজের মান মাইনাস হয়ে স্যার যায়, মিনিমাম হবে, সরি মিনিমাম হবে। হ্যাঁ মিনিমাম হবে, মানে এটা 180 ডিগ্রি করতে হবে আসলে, ঝামেলা আছে। To determine whether the light is polarized or not, we use two polarites. The first Polaroid polarizes the unpolarized light and is called the polarizer. The second Polaroid is called the analyzer, as it is used to determine whether the light is polarized or not. Let us now place the analyzer in such a way that its transmission axis is parallel to the transmission axis of the polarizer. We get polarized light from the second Polaroid. Now, analyzer is rotated so that its transmission axis becomes perpendicular to the transmission axis of polarizer. The polarized light stops entirely. The intensity of light emerging from the second Polaroid becomes 0. To determine whether the light is তো ব্যাপারটা কি এখন একটু বুঝতে পারো নাই, মানে ভিজুয়ালাইজ হয়েছে না ব্যাপারটা, যে আসলে কিভাবে পোলারাইজার অ্যানালাইজার কাজ করে। স্যার ডিরেকশন গুলো মানে বিষয়টা ক্লিয়ার হয়নি ওখান থেকে। আচ্ছা ওকে, তো তাহলে আমরা একটু নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ডাবল রিফ্রাকশন। ডাবল রিফ্রাকশন এটা হচ্ছে এক ধরনের অপটিক্যাল প্রপার্টি, যে এখানে কি হবে যে আমরা কি করতে পারি, যে ইন হুইচ আ সিঙ্গেল রে অফ আনপোলারাইজড লাইট আমি একটা অ্যানাইসোট্রপিক মিডিয়ামের মধ্যে দিব। তো দিলে যেটা হয়, নর্মালি সব জায়গা থেকে একটা রে বের হয়, তো এখান থেকে দুইটা রে বের হবে এবং দুইটা রে দুই দিকে ট্রাভেল করবে, ডিফারেন্ট ডিরেকশনে ট্রাভেল করবে। একটা রেকে বলি আমরা এক্সট্রাঅর্ডিনারি রে, যে রেটা হচ্ছে একটু বাঁকা হয়ে যাবে সেটাকে বলবো আমরা এক্সট্রাঅর্ডিনারি রে। আর যে রেটা হচ্ছে বাঁকা হয়ে না গিয়ে ওই একই অ্যাঙ্গেল বরাবর একই ডিরেকশন বরাবর যাবে সেটাকে আমরা বলবো অর্ডিনারি রে। আমরা ছবিটা দেখি যে এটা হচ্ছে একটা অ্যানাইসোট্রপিক মিডিয়াম, যেখানে আমি একটা আনপোলারাইজড লাইটকে যদি দেই তাহলে সেটা পোলারাইজড হবে। পোলারাইজড হয়ে কি হয়, যে একটা হচ্ছে এরকম বেন্ড হয়ে রিফ্রাক্ট হবে, সেটাকে আমরা বলবো এক্সট্রা অর্ডিনারি রে। আর যেটা একই ডিরেকশনে যাবে সেটাকে আমরা বলবো অর্ডিনারি রে। ঠিক আছে, আচ্ছা। তো এই ডাবল রিফ্রাকশন এটা দুই টাইপের ম্যাটেরিয়ালকে আমার কম্পেয়ার করতে এগুলা অবজার্ভ করা হয়, যেমন গ্লাস আর হচ্ছে ক্যালসাইট। তো ক্যালসাইট হচ্ছে এক ধরনের ক্রিস্টাল যেগুলোর মধ্য দিয়ে আমরা কি করতে পারি, যেগুলোর মধ্য দিয়ে আমরা যেগুলোর মধ্য দিয়ে লাইট অ্যাকচুয়ালি পোলারাইজড হয়। তো ধরো আমি যদি এরকম একটা কাজ করি, যে একটা কাগজের মধ্যে একটা পেন্সিল দিয়ে মার্ক করলাম, তারপর সেটাকে আমি একটা গ্লাস শিট দিয়ে হচ্ছে আমি কভার করলাম, তো আমি তাহলে সেক্ষেত্রে একটা ইমেজ দেখবো উপর থেকে। আর সেই সেম কাজটাই আমি যদি একটা ক্যালসাইট দিয়ে করি, তখন আমি সেখানে দুইটা মার্ক দেখতে পাবো। আচ্ছা তোমরা একটু দেখতে থাকো, আমি একটা ফোন রিসিভ করবো।
আচ্ছা, তো এইভাবে আমরা আসলে মানে ক্যালসাইট আর গ্লাস দেখতে তো একই রকম, কিন্তু সেখান থেকে আমরা আলাদা করতে পারবো যে কোনটা আসলে ক্যালসাইট আর কোনটা হচ্ছে গ্লাস। স্যার ক্যালসাইট তো এক ধরনের ক্যালাস জাতীয় নাকি? হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট। সিস্টেমটা বুঝছো, যে একটা কাগজের মধ্যে দাগ দিবা, দাগ দেওয়ার পরে একবার কাচের মধ্যে ধরবা, আরেকবার হচ্ছে ক্যালসাইটের মধ্যে ধরবা। কাচের মধ্যে ধরলে স্বাভাবিকভাবে একটা দাগই দেখা যাবে, আর ক্যালসাইটে ধরলে দাগ দেখা যাবে দুইটা। আচ্ছা, সো এই যে ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যালসাইট ক্রিস্টালের মধ্যে দিয়ে ডাবল রিফ্রাকশন হচ্ছে। এখানে একটা রে দেওয়ার পরে আমরা দুইটা রে বের হয়ে যাচ্ছে। স্যার ইন্টেন্সিটি কি সেম থাকে? ইন্টেন্সিটি হ্যাঁ সেম থাকবে। আচ্ছা, তো একটা হচ্ছে সিও আর একটা হচ্ছে সি। সিওটা হচ্ছে আমার অর্ডিনারি রে, আর সিটা হচ্ছে আমার এক্সট্রা অর্ডিনারি রে। আচ্ছা, সো এই যে ডাবল রিফ্রাকশন যারা শো করে ওদেরকে বলি আমরা হচ্ছে মানে যে যেসব জায়গাতে আমাদের ডাবল রিফ্রাকশন হয়, মানে প্লেন পোলারাইজ লাইট আমরা তৈরি করতে পারি, ওগুলাকে আমরা বলি অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস। আচ্ছা, সো তার আগে আমাদের অপটিক্যাল রোটেশন জিনিসটা একটু পড়তে হবে। হোয়াট ইজ অপটিক্যাল রোটেশন? দ্যাট মিন্স যখন কোনো প্লেন পোলারাইজ লাইট কোন একটা সার্টেন ক্রিস্টালের মধ্যে পাস করে, তখন কি হয়, ওদের যে প্লেন অফ পোলারাইজেশনটা রোটেট করে। তো আমরা প্লেন অফ পোলারাইজেশন পড়ছি না? প্লেন অফ পোলারাইজেশন কি? যেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশনের সাথে লম্ব বরাবর থাকে। সো প্লেন অফ পোলারাইজেশন মানে একটা প্লেন পোলারাইজ লাইট যদি কোন একটা ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করে, তখন যদি তাদের কি হয়ে যায়, প্লেন অফ পোলারাইজেশন এটা রোটেট হয়ে যায়, ওই ফেনোমেনাকে আমরা বলি অপটিক্যাল রোটেশন। আর যেসব ক্রিস্টাল এই ফেনোমেনাগুলো শো করে সেসব ক্রিস্টালকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ ক্রিস্টালস। যেমন কি কি আছে? কোয়ার্টাজ আছে। কোয়ার্টাজ হচ্ছে এক ধরনের অপটিক্যালি অ্যাক্টিভ ক্রিস্টাল। তারপর সোডিয়াম ক্লোরাইড, লবণ, সেটা হচ্ছে এক ধরনের অপটিক্যালি অ্যাক্টিভ ক্রিস্টাল। সোডিয়াম ক্লোরাইড বলতে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ অ্যাকচুয়ালি। সার্টেন সলিউশনস অফ অর্গানিক সাবস্টেন্সেস সাচ অ্যাজ সুগার, তারপর সুগার হচ্ছে তো চিনি। টার্টারিক অ্যাসিড কি বলতো? আর তেঁতুলের মধ্যে থাকে। তেঁতুল, টার্টারিক অ্যাসিড, এগুলো হচ্ছে অপটিক্যাল রোটেশন শো করে। এবং আমরা মানে আমি আমার মনে আছে আমি সেকেন্ড ইয়ারে থাকতে এরকম একটা এক্সপেরিমেন্ট করছিলাম। সেটা হচ্ছে চিনির দ্রবণ দিয়ে, সুগার সলিউশন দিয়ে একটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন বের করা যায় এই অপটিক্যাল ফেনোমেনা ইউজ করে। আচ্ছা, এক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা এই যে অ্যাঙ্গেল অফ রোটেশন যেটা হচ্ছে, মানে এই যে পোলারাইজিং অ্যাঙ্গেল যেটা রোটেট হয়ে গেল, এই টাইপের অ্যাঙ্গেল অফ রোটেশন বের করা যায় যে যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রের নাম হচ্ছে পোলারিমিটার। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে ডিসলভিং পাওয়ার, মানে একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কে কত বেশি আমি করতে পারি, মানে দুইটা নিয়ার বাই ইমেজকে আমি কত বেশি ডিস্টিংগুইশ করতে পারি, সেটার উপর ডিপেন্ড করে যে আমার ওই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা কত বেশি পাওয়ারফুল, মানে ওই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের অ্যাবিলিটি কত বেশি দুইটা ইমেজকে আলাদা আলাদা ডিস্টিংগুইশ করার জন্য। তো সেটাকে বলা হয় ওই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ার। এটা কিছুটা ওই যে ইসের মতো, মানে যে পিক্সেলের মতো। আমরা ক্যামেরার পিক্সেল যেভাবে করি না, যে একটা ছবিকে যত বেশি করা যায়, জুম করা যায়, ওই টাইপের। তো এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, যার কারণে এত ডিটেল পড়াইলাম না। তোমাদের হচ্ছে এই অপটিক্যাল রোটেশন, ডাবল রিফ্রাকশন থেকে শুরু করে রাগ পর্যন্ত খুব ভালো করে পড়তে হবে। এখন আমরা এই যে এখানে যেহেতু দুইটা ম্যাথ পড়ছি, এই দুইটা ম্যাথ রিলেটেড, দুইটা ল রিলেটেড ম্যাথ আসতে পারে। ম্যাথগুলো কেমন থাকবে? আচ্ছা, এখানে বলছে কি, how will you orient the polarizer and the analyzer so that a beam of natural light is reduced to 0.125 of its original intensity? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ম্যাথের যে শীট, যেটা ছবি দেখতে পাচ্ছ,
এটা আসলে তোমাদের ওই লেকচার নোট বানানোর জন্য করা হয় না আসলে। ব্যাপারটা হচ্ছে অন্য কোনো সময় কোন একটা কারণে এই ছবিগুলো তোলা হয়েছিল, এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে এটাকে ইউজ করতেছি আর কি। তো তোমাদের মানে ম্যাথের শীট বানানোর জন্য হইলে আসলে ছবিগুলো আর ভালো করে তুলতাম। তো আর কি ব্যাপারটা নিয়ে কনফিউজ হও না, ঠিক আছে? স্যার হেল্পফুল হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, না মানে আসলে হেল্পফুল হয়েছে না, এই ম্যাথগুলো আমি আসলে বই থেকে নিতাম, ওই বইটা আমার কাছে এখন নাই। সো তোমাদের একটু ই হয়ে যেত, পেন হয়ে যেত। আচ্ছা, how will you orient the polarizer and the analyzer so that a beam of natural light is reduced to 0.125 of its original intensity? এটা একটা ম্যাথ হতে পারে, বা reduced to 0.25 of its original intensity এটা হতে পারে, বা 0.5 বা 0.75 of its original intensity এরকম হতে পারে, বা বলা হতে পারে যে 12.5% of its original intensity বা 25% of its original intensity বা 0.5% বা 50% বা 75% এরকম করে ম্যাথ আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে বলছে কি যে আমি আমার পোলারাইজার এবং অ্যানালাইজারটাকে কিভাবে ঘোরাইলে কি হবে, যে ওই ইন্টেন্সিটিটা 50% হবে বা 25% হবে এরকম। তার মানে আমার এখানে কি বলা আছে, এখানে বলা আছে I/I0, এটার মান দেয়া আছে, এটার মান হচ্ছে 50% বা 0.5 বা 0.125 এগুলো দেয়া আছে। আর বের করতে বলছে থিটার মান। তাহলে থিটার মান যদি বের করতে চাই কি হবে, I/I0 সমান cos স্কয়ার থিটা, সো cos থিটা সমান সমান √I/I0। তো এই যে I/I0 হ্যাঁ কস ইনভার্স করে দিলে হবে। হ্যাঁ cos ইনভার্স করলে মান আসবে। সো I/I0 এর যে মানটা আছে সেটা আমরা একবার 0.125 বসাবো, একবার 25 বসাবো, একবার 0.5 বসাবো, একবার 0.75 বসাবো। যখন যেটা বসাবো সেইটার জন্য আমার কি চলে আসবে, থিটার মান চলে আসবে। যেমন 0.125 এর জন্য আসে হচ্ছে 69.18 ডিগ্রি। মানে এতটুকু যদি আমরা অ্যাঙ্গেল করি তাইলে হচ্ছে 12% ইন্টেন্সিটি, মানে অরিজিনাল ইন্টেন্সিটি 12% ইন্টেন্সিটি পাওয়া যায়। আমি যদি 25% করি তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে কত হয়, 50% পাওয়া যায়। আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে পাওয়া যায় 75। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আর আরেকটা ম্যাথ আছে এখানে, সেখানে কি বলছে, দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর সার্টেন ওয়েভলেন্থ অফ লাইট in the case of a piece of a glass is 40 degree. Find the polarizing angle for glass. গ্লাসের জন্য পোলারাইজিং অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো পোলারাইজিং অ্যাঙ্গেলের যে ফর্মুলা সেটা কি, মিউ ইজ ইকুয়াল টু tan থিটা পি। তো সেখান থেকে থিটা পির মানটা বের করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে মিউ এর মানটা দেয়া নাই। তো মিউ এর মান কিভাবে বের করা যাইতে পারে, বলো তো? এই যেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেয়া আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে মিউ এর একটা সম্পর্ক আছে না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে মিউ এর সম্পর্ক হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু 1/sin c, যেখানে c হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো সেখান থেকে আমরা মিউ পাবো, সেই মিউটাকে আমরা নিচে ইউজ করব থিটা পি বের করার জন্য। বুঝতে পারছি? জি স্যার। এই হচ্ছে আমাদের শেষ, ম্যাথও শেষ, থিওরিও শেষ, আমাদের সিলেবাস শেষ। স্যার এই দুইটাই। হ্যাঁ এই দুটোই। স্যার হ্যাঁ, স্যার টিচার ইভ্যালুয়েশন আসলে জিনিসটা কি একটু বলবেন স্যার? টিচার্স ইভালুয়েশন জিনিসটা হচ্ছে